নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের গল্প সুধার রঞ্জন ঘোষের অতৃপ্ত আত্মা। আমার মামার বাড়ি ছিল বর্ধমান জেলার অন্তর্গত নৃসিংহপুর গ্রামে। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স ছিল ওই 7 কি 8। বিরাট দুমহল বাড়ি, চারদিকে ইটের পাঁচিল দিয়ে ঘেরা। কিন্তু বাড়ির লোকজনেরা ভূতের ভয় মূল দোতলার দালানটায় রাত্রিকালে শুতে পারত না। কিন্তু ছেলেবেলা থেকেই মামার বাড়ির প্রতি টানটা ছিল আমার ভীষণ রকমের। লোকে তো মজা করে বলতো মামার বাড়িতেই আমার জন্ম হয় এবং মামার বাড়িরই উঠোনের এক কোণে নাকি আমার নাড়ি পোতা ছিল বলেই এত বেশি টান। কিন্তু সে টানের কারণটা ছিল অন্যরকম, যেটা কেউ জানতো না। মামার বাড়ির প্রতি আমার আসল টানের কারণ ছিল ওই দালানটা। ভুতুড়ে দালানটাকে ঘিরে যেসব ভূতের কাণ্ড কারখানা চলতো, মামার বাড়িতে এলেই সেসব কাণ্ড কারখানার গল্প শুনতে পেতাম। সেটাই ছিল আমার আকর্ষণের মূল বস্তু। আমার একমাত্র মামা কিশোর বয়সেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর কারণটাও ছিল নাকি ভৌতিক। শুনেছিলাম তার মৃত্যুর 3 মাস আগেই এই বাড়িতে একদিন দুপুরবেলা যখন কেউ ছিল না, হঠাৎ তিনি ভূত দেখে মূর্ছিত হয়ে পড়েন। এই ঘটনার 3 মাসের মধ্যেই মৃত্যু হয় আমার মামার। মামার মৃত্যুর আগেই আমার দাদু ও দিদিমার মৃত্যু হয় এই বাড়িতেই। মামাদের কেউ না থাকার জন্য সেখানকার সব বিষয় সম্পত্তি আমার মা আর মাসিকেই দেখাশোনা করতে হতো। আমার পৈতৃক বাড়ি ছিল মামার বাড়ি থেকে 10-12 মাইল দূরে গোপালপুর নামে একটি গ্রামে। আমি সেখানেই থেকে পড়াশোনা করতাম। বাবার মৃত্যুর পর মাকে 2 জায়গার বিষয় সম্পত্তি দেখাশোনা করতে হতো। মাসিমা থাকতেন মেসোমশাইয়ের চাকরির জায়গায়, তবে মা যখন মামার বাড়িতে গিয়ে কিছুদিন থাকতেন, মাসিমাও তখন চলে আসতেন সেখানে। মামার বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার খুব আনন্দ হতো। আর সেই আনন্দের প্রধান কারণ ছিল ভূতের কাণ্ড কারখানা শোনা আর ভূত দেখার এক আতঙ্কিত কৌতূহল। ভূতের গল্প যে শুধু মা মাসিমার কাছেই শুনেছিলাম তা নয়, সে গল্প বলার আরও লোকজন ছিল। সে হলো বলাই কাকা। বলাই কাকা ছিল জাতে বৈষ্ণব। নাম বলহরি দাস বৈরাগী। বছর 45 বয়স, শক্ত চেহারা, শ্যামবর্ণ, মাথায় খোঁচা খোঁচা চুল, গলায় তুলসী কাঠের মালা। সে ছিল আমার মামার বাড়ির কর্মচারী। বাড়ি আর জমি জমা দেখাশোনা করত। কেউ না থাকলে সে নিজেই রান্না করে খেত আর বাড়িতেই শুতো। বলাই কাকা মানুষ হিসেবে খুব ভালো মানুষ ছিলেন। তেমনই ছিলেন তিনি দারুণ সাহসী। আমাদের যে দালানটায় দিনের বেলা লোকে ঢুকতেই ভয় পেত, চাকরি নিয়ে এ বাড়িতে আসার পর থেকেই সেই দালানের হলঘরে একা একটা লণ্ঠন জেলে শুতেন তিনি। বলাই কাকা নিজে ভূত পেতে ভয় না পেলেও আমাদের অনেক ভূতের গল্প বলতেন। মামার বাড়িতে আমার আরেকটি আকর্ষণের বস্তু ছিল। সে হলো আমার প্রায় সমবয়সী ও খেলার সাথী নারায়ণ। নাম নারায়ণচন্দ্র মালিক, জাতিতে কোটাল। আমাদের পাড়াতেই থাকতো। গ্রামের পাঠশালা পর্যন্ত পড়াশুনো করে। তার বাবাকে চাষের জন্য সাহায্য করত সে, আর বাড়িতে গরু বাছুর দেখাশোনা করত। বয়স অনুপাতে তারও সাহস খুব ছিল। আমি মামার বাড়িতে গেলে রোজ সারা বিকেল আমার কাছে থাকতো সে। সন্ধ্যের সময় আমাদের বাড়িতেই বসে থাকতো। সেও ভূতের গল্প করত। তবে সে কখনো ভূত দেখলে ভিড়মি খেত না। বলাই কাকা যেমন ভূত দেখলে গলার মালাটা ছুঁয়ে হরিনাম জপ করত, সেও তেমনি রাম নাম জপ করত। তখন কার্তিক মাস, পুজোর ছুটিতে মামার বাড়িতে গিয়েছিলাম আমি। একদিন সন্ধ্যার সময় আমি লম্বা ঘরে লণ্ঠনের আলোয় পড়ছিলাম। মা মাসিমা ছিল রান্নাঘরে। বলাই কাকা দালানে কি একটা কাজ করছিলেন। তখন মেসোমশাইও বাড়িতে ছিলেন। তিনি ছিলেন বৈঠকখানার ঘরে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এমন সময় নারায়ণ ছুটতে ছুটতে এসে বলাই কাকাকে ডাকলো। একটা জিনিস দেখবেন, আসুন। বলাই কাকার সঙ্গে আমিও বেরিয়ে গেলাম। থমকে দাঁড়ালো নারায়ণ। তারপর সেই বিরিক্ষি তেঁতুল গাছটার উপর হাত দেখিয়ে বলাই কাকাকে কি একটা দেখালো। তখনও অন্ধকার গাঢ় হয়নি। সেই পাতলা অন্ধকারে তেঁতুল গাছের মাথায় যা দেখলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল।
আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমার পাশে বলাই কাকা আর নারায়ণ না থাকলে আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতাম। আমি দেখলাম লাল পাড় শাড়ি পরা অতি বিশাল শুভ্র ধবল নারী মূর্তি তেঁতুল গাছের মাথায় একটা পা আর একটা দালানের ছাদের ওপর পা রেখে দাঁড়িয়ে আছে। এত উঁচু যে মনে হলো তার মাথাটা আকাশ ভেদ করে আমাদের দৃষ্টির সীমানা ছাড়িয়ে গেছে। বলাই কাকা গলার মালায় হাত দিয়ে হরিবোল হরিবোল বলতে লাগলো। নারায়ণ রাম নাম জপ করতে লাগলো। আমরা বাড়ি ফিরে এসে দেখলাম মা ও মাসিমা লণ্ঠন হাতে সদর দরজায় দাঁড়িয়ে আছে। তারাও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল। বলাই কাকা কিন্তু কাউকে কিছু বলেননি। এক হাতে লণ্ঠন নিয়ে আর এক হাতে নারকেলের ঝেঁটা হাতে সোজা দালানের ছাদে চলে গেল। তারপর ছাদের উপর দাঁড়িয়ে ঝেঁটা তেঁতুল গাছের দিকে উঁচিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আয় আয় যত সব ভূত প্রেত ডাকিনি যোগিনী কে কোথায় আছিস, এই ঝাঁটা দিয়ে বিষ ঝেড়ে দেব। আমি জাত বৈষ্ণবের ছেলে, আমার গলায় আছে তুলসী কাঠের মালা, এতে স্বয়ং বিষ্ণু বাস করেন। এই বলে গোটা ছাদটাতে ঝাঁট দিতে লাগলো বলাই কাকা। তখন কেবলই আমার মনে হতে লাগলো বলাই কাকা মানুষ নন, দেবতা। যাই হোক, ভূত দেখার প্রথম রোমাঞ্চ অভিজ্ঞতায় সে রাতে ঘুমই হলো না আমার। ভাবলাম এটাই সেই খুনি ভূত যা একের পর এক অনেকের প্রাণ হরণ করেছে। আবার কখন কি করে বসে তার ঠিক নেই। তবে বলাই কাকার কথা ভেবে কিছুটা সান্ত্বনা পেলাম মনে। এরপর মেসোমশাই চাকরি ছেড়ে মাসিমা এবং তার ছোট ছেলেটিকে নিয়ে এই বাড়িতেই আসেন। এসে বাড়িতে লোকজন রেখে চাষ করতে লাগলেন। বাড়িতে রাঁধুনি, ঝি, ক্ষেত মজুর রাখতে হলো। লোকজনের ভিড়ে গমগম করতে লাগলো বাড়িটা রাত পর্যন্ত। দূর থেকে শশধর পণ্ডিত নামে এক বেদাজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে আনিয়ে বাড়িতে যজ্ঞ ও শান্তি সত্যায়ন করা হলো। মেসোমশাই মাসিমা দালানের একটা ঘরেই শুতে লাগলেন। একেবারে বন্ধ হয়ে গেল খুনিভূতের কাণ্ড কারখানা। মামার বাড়িতে গিয়ে বড় ভালো লাগতো আমার। আগেকার সেই নিরানন্দ নীরব ভুতুরে কাণ্ডগুলো এ বাড়িতে আর ঘটতো না। বাড়িটা আনন্দে ঝলমল করতে লাগলো। বছর কতেক বেশ ভালোভাবেই চলতে লাগলো। কিন্তু সহসা নীল নির্মেঘ আকাশে কালো মেঘের ছায়ার মতো হরষে বিষাদ নেমে এলো এই বাড়িতে। ঘুষঘুষে জ্বর ধরল মেসোমশাইকে। প্রথম প্রথম রোজ সন্ধ্যের সময় জ্বরটা এসে সারা রাত ভোগ করত, সকালে ছেড়ে চলে যেত। কোনো ওষুধেই আর কাজ হলো না। কিছুদিন পর আরও বেড়ে গেল। জ্বরটা তখন সকালেও ছাড়তো না। তার নিউমোনিয়া হলো। উত্থান শক্তি রহিত হয়ে দিনরাত বিছানাতেই পড়ে থাকতেন মেসোমশাই। খবর পেয়ে মা আমাকে বোর্ডিং স্কুলে রাখার ব্যবস্থা করে মামার বাড়িতে এসে মাসিমার সাথেই থাকতে লাগলেন। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। মা এসে শহর থেকে বড় ডাক্তার আনার ব্যবস্থা করলেন। দামি ওষুধপত্রের ব্যবস্থা হলো। সবাই বলল দালান ঘরে শোয়ার জন্যই জ্বর হচ্ছে না। কিন্তু মেসোমশাই শিক্ষিত মানুষ, কোনো ভয় বা কুসংস্কারকে তিনি প্রশ্রয় দিতেন না। তার যুক্তিবাদী মন ছিল। তাই দালান ছেড়ে লম্বা ঘরে শুতে রাজি হলেন না। তবে জ্বরটা যে ভুতুড়ে তা তিনি শেষকালে স্বীকার করেছিলেন। কিন্তু আর তখন কোনো উপায় ছিল না। দিন কতকের মধ্যেই মারা গেলেন মেসোমশাই। আবার নিরানন্দ হয়ে উঠল বাড়িটা। চাষবাস তুলে দেওয়া হলো। বলাই কাকা আর একজন ঝি ছাড়া বাকি লোকজন সব ছাড়িয়ে দেওয়া হলো। রাত্রিতে মা মাসিমা থাকতো লম্বা ঘরে, বলাই কাকা থাকতেন দালানে। একদিন দুপুরবেলায় মা মাসিমা দালানে কাজ করছিল। মাসিমার কোলের ছেলেটা হলঘরের খাটের ওপরে শোয়ানো ছিল। ছেলেটা ঘুমিয়েছিল। বলাই কাকা বাইরে ছিল। কাজ সেরে মাসিমা ছেলেটাকে তুলতে গিয়ে দেখল ছেলেটা মরে পড়ে আছে। গলায় আঙুলের দাগ বসা, জিভ বেরিয়ে আছে, নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মাসিমা। এই অলৌকিক মৃত্যু দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল।
আমার মামার বাড়িটা ছিল নির্জন পরিবেশে। বাড়ির পিছনে ও বাঁদিকে ছিল মাঠ। প্রতিবেশী বলতে গেলে ছিল খুবই কম, যাও বা বাড়িঘর ছিল তাও দূরে দূরে। এদিকে আমাদের বাড়িতে মা ও মাসিমা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আরও মেয়ে লোকের দরকার, দিনের বেলায় কাটতেই চায় না তাদের। তাই মা আমার দুই দিদিকে তাদের শ্বশুরবাড়ি থেকে আনা করালেন। আমি ম্যাট্রিক পাশ করে আইএ পড়ছি কলকাতার মেসে থেকে। দিন কতকের ছুটিতে বাড়ি এসেছি। মা তখন মামার বাড়িতেই থাকতেন। আমার দিদিরাও বেশ সাহসী ছিল। তারা আশায় মনে কিছুটা জোর পেলেন মা ও মাসিমা। আমি রাত্রিতে নারায়ণকে সঙ্গে নিয়ে বৈঠকখানার ঘরে শুতাম, বাকি সবাই লম্বা ঘরে শুতো। সেদিন রাত্রিতে আমি বৈঠকখানা ঘরে নারায়ণের সঙ্গে গল্প করছি পড়ার ফাঁকে ফাঁকে। বৈঠকখানার ঘরটি ছিল মূল বাড়ি থেকে বাইরে। মাঝখানে উঠোন, উঠোনের এক পাশে বৈঠকখানার ঘর, অন্য পাশে ভিটে বাড়ি। তখন শীতকাল, কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি। হঠাৎ ভিটে বাড়ি থেকে মেয়েদের সমবেত কান্নার রোল উঠল। আমরা তখন দুজনে ছুটে গেলাম ভিটে বাড়িতে। দেখলাম আমার দুই দিদির কোলের দুটি শিশু মাসিমার ছোট ছেলের মতো আকস্মাৎ বিনা রোগে রহস্যজনকভাবে মারা গেছে। তেমনই গলায় কালশিটে দাগ, নাক দিয়ে রক্ত পড়ছে। বলাই কাকা হতাশ হয়ে বলল, আমি হেরে গেলাম বাবা। মনে হচ্ছে ঠাকুর দেবতা সব মিথ্যে। এরপর বলাই কাকা কাজ ছেড়ে দিয়ে অন্য গাঁয়ে চাকরি করতে গেল। ক্রমে বছরখানেক কেটে গেল। আমি তখন কলকাতা থেকে পড়ছি। খুনি ভূতের কথাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। তখন শীতকাল, দিন কতকের জন্য ছুটি পড়ায় আমি একদিন মামার বাড়ি যাওয়ার জন্য 11টার ট্রেনে হাওড়া স্টেশন থেকে রওনা হলাম। তখন ধান ধরার সময়। মা মামার বাড়িতেই ছিলেন। ভেবেছিলাম বেলাবেলি পৌঁছে যাব, কিন্তু ট্রেনটা পথে অত্যাধিক লেট করায় গুসকরা স্টেশনে পৌঁছতেই 5টার উপর বেজে গেল। তারপর স্টেশন থেকে বাস ধরে দেবপুরের চটিতে নামতে 6টা বেজে গেল। তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার রাত। দেবপুর থেকে নৃসিংহপুর মাঠের উপর দিয়ে সোজা পথে গেলে 2 মাইল, কিন্তু অন্ধকারে মেঠো পথে না গিয়ে সড়ক পথ ধরে সাহেবগঞ্জ পর্যন্ত গেলাম। তারপর ক্যানেলের বাঁধ ধরে গাঁয়ের পথে যেতে লাগলাম। বাঁধ থেকে নেমে কোন দিক দিয়ে গেলে গাঁয়ে ঢুকবো তা ভাবতে পারলাম না। একদিকে শ্মশান আর মুসলমানদের গোরস্থান, অন্যদিকে দিঘির পাড়ের দূষিত জায়গা আর বৈষ্ণবদের সমাধিক্ষেত্র। পশ্চিম প্রান্তের দিঘির পাড়ের পথটাই ধরলাম। লম্বা দিঘি, পাড়ে দিঘির এলোমেলো জটলা। আমি ডান দিকের পথ ধরেই এগোতে লাগলাম, কিন্তু যেতে যেতে দুদিকে দুটো গাছের তলায় এসে হঠাৎই গাটা ছমছম করে উঠল। থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। পা আর এগোলো না। একবার উপর দিকে তাকাতেই অন্ধকার আবছায় সেই খুনিভূত গাছের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো দাঁত বের করে হাসছে। বুঝলাম এবার আর আমার নিস্তার নেই। আমি গাছের তলা দিয়ে যেতে গেলেই আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে আর ঘাড় মটকাবে। কাছে আর কোনো বাড়ি নেই। তাছাড়া শীতকাল বলে সন্ধ্যের পরেই সকলে বাড়ি ঢুকে গেছে। গোটা গাঁ প্রায় নিশুতি। এমন সময় আমার বলাই কাকার কথাটা মনে পড়ে গেল। একবার মাত্র বলাই কাকাই আমায় এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। আমার সব জ্ঞান বুদ্ধি ও যুক্তিবোধ ব্যর্থ হয়ে গেল। কাউকে ডাকতেও পারলাম না চিৎকার করে। ঠিক সেই সময় আমি দেখলাম আমার উল্টো দিকে, অর্থাৎ গাঁয়ের ভিতর থেকে একজন লোক আসছে। কিছুটা সাহস পেলাম তাতে। কাছে আসতে বললাম, কে গো? লোকটি সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কোনো ভয় নেই বাবা, এসো আমার সঙ্গে। গলার স্বর শুনে বুঝলাম বলাই কাকা, যার কথা কত ব্যাকুলভাবে ভাবছিলাম আমি। আনন্দে লাফিয়ে উঠলাম আমি। বলাই কাকা,
আর তুমি কি অন্তর্জামী? কিন্তু এ সময় তুমি এলে কোথা থেকে? তুমি তো এখানে থাকো না। বলাই কাকা বলল, শরীরটা খারাপ বলে দিন কতকে ছুটি নিয়ে এসেছি। যাই হোক, এসো আমার সঙ্গে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি আর কথা না বাড়িয়ে বলাই কাকার পিছু পিছু চলতে লাগলাম। কিন্তু বাড়ির দরজার কাছে এসেই পিছন ফিরে দেখতে পেলাম বলাই কাকা আর নেই। ডেকে কোনো সাড়াও পেলাম না। ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে গল্প করব, কতদিন পর দেখা হলো। এত রাতে আমাকে দেখে অবাক হয়ে গেল মা ও মাসিমা, বকাবকি করতে লাগলো। আমি ট্রেন লেটের কথা বললাম, কিন্তু বলাই কাকার কথাটা বললাম না। পরদিন সকালেই নারায়ণের কাছে গিয়ে সব বললাম। কথাটা শুনে চমকে উঠল নারায়ণ। বলল, সে কি কথা দাদা? বাবা ঠাকুর যে 3-4 দিন আগেই দেহ রেখেছেন, ওই দিঘির পাড়েই তাকে সমাধি দেয়া হয়েছে। এখন গোসাইদের বাড়িতে একটা ঘর নিয়ে ওর স্ত্রী থাকেন। আমি তখন নারায়ণকে সঙ্গে নিয়ে বলাই কাকার সমাধির সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নতজানু হয়ে ভক্তি ভরে বললাম, বলাই কাকা, জীবনে তুমি অনেক উপকারই করে গেছো। মৃত্যুর পরও আজ তুমি উপকার করে গেলে, যা পুনর্জীবন দানেরই তুল্য। তোমাকে ভূতপ্রেত ভেবে ছোট করব না। তুমি যথার্থই হরিদ্দান, একজন মহাপ্রাণ বৈষ্ণব। তোমার মহান আত্মা মানব কল্যাণের জন্য শরীরী রূপ ধরে গত রাতে আমাকে মৃত্যুসম চরম ভয়ের হাত থেকে বাঁচিয়েছ। এই উপকার যে তুমি করে গেলে তা আমি জীবনেও ভুলতে পারবো না। এতক্ষণ আপনারা শুনছিলেন অতৃপ্ত আত্মা। এরকম আরও অনেক গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেল দ্য বং আলটিমেট হরর স্টোরি সাবস্ক্রাইব করুন। নমস্কার।